নমস্কার বন্ধুরা, আমি শবরী দত্ত রায়। আমি একজন মা। আজ আমার সাঁঝবাতি, আমার মেয়ের 1 বছরের জন্মদিন। আপনারা ওকে আশীর্বাদ করবেন, ও যেন ভালো মানুষ হয়, ওর মতি যেন কৃষ্ণপদে থাকে। আজকের আমার এই ভিডিও আমার মেয়ের জন্মদিনে সেই সব মায়েদের উদ্দেশ্যে, যে মায়েদের এখনও কোলে কোনো সন্তান আসেনি, অথচ দীর্ঘদিন বিয়ে হয়েছে, বিভিন্ন ট্রিটমেন্টে তারা আছে, বারবার অসফল হচ্ছে। তাদের উদ্দেশ্যেই আজকে আমার এই ভিডিও করা। তাদেরকে একটা বার্তা দেবার কথা আমার মনে এসেছে। আমার বিয়ে হয় 2009 মার্চে। তো বিয়ের স্বাভাবিকভাবেই 1.5-2 বছর পরে আমরা ভাবি বাচ্চার কথা, কিন্তু দেখা দেয় একটা গাইনো সমস্যা। যথারীতিভাবে আমাদের এখানে যে ডাক্তারবাবুরা আছেন বহরমপুরে, সেখানে রীতিমতো ট্রিটমেন্ট আমরা করি। একটা ডাক্তারের কাছে কিছুদিন দেখালাম, হলো না, আর একটা ডাক্তারবাবুর কাছে যাই, তার কাছেও যখন হলো না, এমনি করে করে বহরমপুরের গাইনোকোলজিস্ট প্রায় 3-4 জনকে, আমি কাউরির নাম এখানে নিতে চাই না, দেখিয়ে আমি কিন্তু বিফল হওয়ার পরে তখন 11 সাল থেকে সেটা চলে মোটামুটি 13 সাল পর্যন্ত। তারপরে আমরা কল্যাণীর একটা ডাক্তারের খবর পাই, তো সেখানেও আমরা ট্রিটমেন্ট শুরু করি, কিন্তু একই কোনো ফল আমরা পাই না। সেখানেও প্রায় 1.5 বছর আমরা ডাক্তার দেখাই। শেষে ওই ডাক্তারবাবু বললেন আইভিএফ, অর্থাৎ টেস্ট টিউব বেবির কথা উনি বললেন। তখন টেস্ট টিউব বেবি এখনকার যেমন সবাই ব্যাপারটা জানে, তখন জানলেও এতটা লোকে কিন্তু জানতো না। স্বাভাবিকভাবে আমরা খুব ঘাবড়ে যাই এবং আমরা ওই ডাক্তারের কাছ থেকে আমরা চলে আসার পর থেকে খুবই মন খারাপ, কী করব বুঝে উঠতে পারি না। তখন আমি মোটামুটি তখন 15 সাল, তাহলে 11 সালে ট্রিটমেন্ট শুরু করেছি এবং সেটা কন্টিনিউ কিন্তু আমাদের চলছে। তারপরে আমরা 2016 সালে গেলাম কলকাতা বেহালা। একজন স্বনামধন্য গাইনোকোলজিস্ট আছেন, আমি তারও নামও এখানে নিতে চাইছি না, তার কাছে। তিনিও ট্রিটমেন্ট শুরু করলেন। প্রথমে উনি আইভিএফের দিকে যাননি। প্রথমে তিনি বললেন যে নর্মালভাবে, অর্থাৎ প্রকৃতিগতভাবে আমি মা হতে পারবো, আমার কোনো টেস্ট টিউবের প্রয়োজন নেই। কিন্তু উনিও 2 বছর ট্রিটমেন্ট করার পর যখন হলো না, তখন তিনি আমার 2টো অপারেশন করলেন। সেই অপারেশনটা করলেন এই জন্য যে আমার ভেতরের সব কিছু, মা হওয়ার জন্য সব কিছু ঠিকঠাক আছে কি না, ফ্যালোপিয়ান টিউব, আমার ওভারি, তো সব কিছু রিপোর্টে যখন এলো তখন সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু তবুও কোনো মতেই আমি সন্তান ধারণ করতে পারছিলাম না। তারপরে উনি অবশেষে আমাদের টেস্ট টিউব বেবির পরামর্শ দেন। তখন আমরা আর কোনো দিশা না পেয়ে আমরা ডাক্তারবাবুর মতে সহমত হয়ে 2018 সালে আমি প্রথম আমার আইভিএফ হয়, অর্থাৎ টেস্ট টিউব বেবি আমি নিই। স্বাভাবিকভাবে টেস্ট টিউব বেবি আপনারা সবাই জানেন, আমি যে সময়ে করিয়েছিলাম তখন 60-40 চান্স, অর্থাৎ 60% না হওয়ার চান্স আর 40% হওয়ার চান্স ছিল, এবং সেই 40% থেকে 20% সফলতা, এরকমই আমাকে যখন কাউন্সিলিং হয় ওরা বলেছিল। তো যথারীতিভাবে আমার হয়, ভগবানের আশীর্বাদে আমার রেজাল্ট পজিটিভ আসে। কিন্তু পজিটিভ আসার পরেও 2.5 মাস যখন আমার প্রেগনেন্সি, তখন বাচ্চাটা হার্টবিট বন্ধ হয়ে যায়, অর্থাৎ বাচ্চাটা নষ্ট হয়ে যায়। মাথার উপর আকাশ ভেঙে পড়লো। এত আপনারা জানেন যে একটা টেস্ট টিউব বেবি নিতে গেলে কত টাকা পয়সা খরচ করতে হয়, আর আমরা তো কন্টিনিউ কত বছর ধরে করে আসছিলাম, ডাক্তার দেখিয়ে আসছিলাম। তো চূড়ান্ত মন খারাপ, আমি কলকাতা যাই ডাক্তারবাবুর কাছে, তিনি অ্যাবর্শন করান। তারপর আবার আমাকে 6 মাস পরে উনি যেতে বললেন। আমি রীতিমতো 6 মাস পরে আবার যাই। তারপরে উনি 19-এ আবার আমার আইভিএফ করলেন, মন টন ঠিক করে, টাকা পয়সা জোগাড় করে আবার আমার দ্বিতীয়বার আইভিএফ হয়। সেবারও আমার টেস্ট টিউবের বেবিতে পজিটিভ আসে ঠাকুরের আশীর্বাদে। কিন্তু যখন আমার 6 মাস হয়ে গেছে, তখন হঠাৎ একদিন আমার ওয়াটার ব্রেক হয়ে যায়।
এবং কর্ড কোলাপস হয়ে সেবারও আমার বেবিটা মারা যায়। এবং সেই কোনো ডাক্তারবাবু তখন কিন্তু আমার রিক্স, বহরমপুরে কোনো ডাক্তারবাবু আমাকে ঘুরতে নেয়নি। বহরমপুর মাতৃমাতে আমার নর্মাল ডেলিভারি হয়। আমি খুব অসুস্থ হয়ে পড়ি, আইসিইউতে ছিলাম 7 দিন মতন। তারপর শূন্য কোলে বাড়ি ফিরে আসি। ডাক্তারবাবুকে জানালাম, তিনি আবার যেতে বললেন, কিন্তু আমাদের কাছে যাওয়ার মতন আর টাকা পয়সাও ছিল না, মানসিক জোরও ছিল না। তখন আমি আমার গুরুবাড়ি ঠাকুর বাড়ি গেলাম, দেওঘর। ওখান থেকে পূজ্যপাদ আচার্যদেব, বর্তমান আচার্যদেব বাবাই দাদা আশীর্বাদ দিলেন। আরজি করে একজন আমাদের গুরুভাই ডাক্তারবাবু আছেন, ডাক্তার চিরঞ্জিত ঘোষ, গাইনোলজিস্ট, ওনাকে দেখানোর জন্য। তো আমরা 19-এ ওটা একবার 18-তে হলো আইভিএফ বেবি মিসক্যারেজ, একবার 19-এ হলো। 19-এ তো আমার বাঁচারই কথা ছিল না, যাক ভগবানের আশীর্বাদে আমি বেঁচে গেছি। আমার সারা শরীর বিষাক্ত হয়ে গেছিলো, কারণ বাচ্চাটা মৃত অবস্থায় আমার গর্ভে 3 দিন ছিল। তো এই জন্য ছিল ডাক্তারবাবুরা কোনো মায়ের যদি আগে বাচ্চা না হয় তাহলে কিন্তু সিজার সহজে করতে চায় না, তাই ওনারাও চেষ্টা করেছে নর্মাল ডেলিভারি করার জন্য, হয়তো আমারই ভালোর জন্য আমাকে ওনারা সিজার করতে চাননি। তো 19-এ আমরা গেলাম। 19-এ বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা 19-এর শেষের দিকে গেলাম আরজি কর ডাক্তার চিরঞ্জিত ঘোষের কাছে। উনি আমার সমস্ত রিপোর্ট দেখলেন, সমস্ত কথা শুনে উনি একটা কথাই আমাকে বললেন যে, মা, তোমার তো আইভিএফের কোনো প্রয়োজন ছিল না, তোমার তো কোনো খুঁত নেই, তুমি প্রকৃতিগতভাবে কোনো আইভিএফ টেস্ট টিউব ছাড়া তুমি মা হতে পারবে। তো ভগবানের আশীর্বাদে ওই ডাক্তারবাবুর ওষুধ খেয়ে আমি 2020 সালে কোনো আইভিএফ ছাড়া প্রকৃতিগতভাবে আবার সন্তান সম্ভবা হই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই বাচ্চাটাও যখন 2.5 মাস, তখন সেবারও বাচ্চাটা মারা যায়, তার হার্টবিট বন্ধ হয়ে যায়। করোনার সময় যথারীতিভাবে সেটার অ্যাবর্শন হয়। তারপরে আমি আবার ওই ডাক্তারের কাছে গেলাম আশা নিয়ে। তো ওই ডাক্তারবাবু বললেন যে, তুমি ট্রিটমেন্ট করিয়ে যাও মা, ঠিক একবার যখন তুমি প্রকৃতিগতভাবে মা হয়েছো, মা সন্তান সম্ভবা হয়েছো, তুমি আবারও হবে। ঠিক মনকে বুঝিয়ে ট্রিটমেন্ট চলতে থাকে। তারপরে তো যখন করোনা প্রকট আকার ধারণ করে আমরা যেতে পারিনি। তখন 2019 থেকে 20 সালটা যেতে পারিনি। 21-এ আবার আমরা যাই চিরঞ্জিতদার কাছে। তো ওই ডাক্তারবাবুর কাছে তিনি ট্রিটমেন্ট শুরু করেন। এবার মনের চরম একটা বিষাদ, আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, কিন্তু মনের একটা ক্ষীণ আশা, যদি হয়, একটা ধৈর্য ধরে আমি ছিলাম। তো 2022-এ আমার মা প্রচণ্ড অসুস্থ হয়ে যায়। তো ওই মাকে তখন আমি ব্যাঙ্গালোর মণিপালে নিয়ে যাই দেখানোর জন্য। তো তখন আমরা স্বামী স্ত্রী ডিসিশন নিই যে কলকাতার ওষুধ, আরজি করের ডাক্তারবাবুর ওষুধ আমরা খাচ্ছি, তো এখানে একবার টেস্ট করে দেখি এরা কী বলে। তো মণিপালে যথারীতিভাবে আমার প্রচুর টেস্ট ওরা করে, প্রচুর, প্রায় 1,27,000 টাকার মতো ওরা আমার টেস্ট করায়। টেস্ট করে যখন ডাক্তারবাবু, ওখানকার সবথেকে যিনি বয়স্ক ডাক্তারবাবু, সবথেকে বড় ওখানকার যে হেড যিনি, উনি আমাকে যখন দেখাতে গেলাম, উনি বললেন যে, মা, আপনার কোনো গলতি নেই, কোনো ত্রুটি নেই, কিন্তু বয়সজনিত কারণে আপনি আর মা হতে পারবেন না, আপনি আবার টেস্ট টিউব একবার দেখতে পারেন, হবে কি না কোনো গ্যারান্টি নেই, শুধু একবার দেখতে পারেন। তো প্রচণ্ড মন খারাপ, প্রচণ্ড বিষাদ, মনে হচ্ছিলো যেন আর বাড়ি যাব না, এখানেই শেষ হয়ে যাবে। তো মন খারাপ নিয়ে বাড়ি ফিরলাম। আর টেস্ট টিউব করার মতন আর আমাদের ক্ষমতা ছিল না। অলরেডি কলকাতাতে তখন আমাদের সব টোটালটা যদি নিই তাহলে আমাদের 12 থেকে 13 লাখ টাকা খরচ হয়ে গেছে। তো বাড়ি এলাম, তখন কিন্তু আমার আরজি করের ওষুধ চলছে। তখন আমাদের একটা দাদা, কৌশিকদা, বহরমপুরে, একরকম জোর করেই একটা হোমিওপ্যাথি ডাক্তারবাবুর সন্ধান দিলেন এবং সেখানে তিনি আমাকে যাওয়া করালেন। ডাক্তার হানিফ, গোড়াবাজার নিমতলার কাছে উনি বসেন। তো আমি গিয়ে ডাক্তারবাবুকে বললাম যে, দেখুন, আমার 2বার টেস্ট টিউব বেবি মিসক্যারেজ হয়েছে, একবার নর্মালভাবে বেবির সময় হয়নি, আর আমার হবে না, আপনার কাছে আমি এমনি এসেছি, কৌশিকদা বললো তাই, আমি কিন্তু বেশি দিন ওষুধ খেতে পারবো না। তো ডাক্তারবাবু হেসে বললেন, আপনি 2 মাস খান, না হলে আর আপনাকে খেতে হবে না। ভাগ্যের চাকা কীভাবে ঘুরে দেখুন। ডাক্তার হানিফের ওষুধ আমি মাত্র 1 মাস খেয়েছি, আর সেই সঙ্গে আমার আরজি করের ওষুধও চলছে।
আমি আবার ভগবানের আশীর্বাদে 2022-এ আমি আবারও সন্তান সম্ভব হয় প্রকৃতিগতভাবেই, কোনো টেস্ট টিউব ছাড়া। আমি ব্যাঙ্গালোর থেকে আসার পর আমরা এমনই আমাদের মানসিক অবস্থা হয়ে গিয়েছিলো যে আমরা অ্যাডাপ্ট নেবার জন্য বিভিন্ন জায়গায় কথা বলছিলাম। আমাদের স্বামীজি পূজ্যপাদ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজের কাছেও আমি গেছিলাম। তখন স্বামীজির কাছে অবশ্য যখন আমি যাই তখন অলরেডি আমি সন্তান সম্ভব, কিন্তু আমি তখন অবধি আমি জানতাম না যে আমি মা হতে চলেছি। তো স্বামীজি আমাকে বললেন 6 মাস দেখ, তারপরে ব্যবস্থা করছি। তো রীতিমতো আমি স্কুলেও গিয়েছি, আমি স্কুলে তখন নাচও শিখিয়েছি, প্রথমে ক্লাসও নিয়েছি, কিন্তু আমি তখনও অবধি জানি না যে আমি সন্তান সম্ভব। কেননা আমি একটা গাইনো প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তাই পিরিয়ডস ঠিকঠাকভাবে ঠিক ছিল না। তো যখন দেখা গেল যে 2 মাসের ওপরে হয়ে গেল, তখন একরকম আমার বোন জোর করে আমাকে টেস্ট করায় এবং টেস্ট করিয়ে দেখি যে আমি সন্তান সম্ভব। মানে খুশির উচ্ছ্বাস, বাড়িতে চরম আনন্দ। আমার মা, আমার বাবা, আমার শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুর বাড়ির লোক সবাই ভালোই দিন কাটছিল। আমার মা খুব অসুস্থ, কিন্তু বাবা আমার দেখাশোনা করত। কিন্তু আবারও সেই ভয়ঙ্কর একটা দিন। কী দিন? আমার যখন 2.5 মাস অর্থাৎ 10 সপ্তাহ প্রেগনেন্সি, তখন হঠাৎ করে আমার বাবা মারা যায়। আমরা সবাই ভাবলাম যে এই মনে হয় শেষ, এবারও মনে হয় বাচ্চাটাকে টিকাতে পারলাম না। আমি চরম অসুস্থ হয়ে পড়ি, আমার চলার শক্তিও প্রায় হারিয়ে যায়, হাঁটা চলা করার ক্ষমতাও আমার ছিল না। তো ভগবানের কি আশীর্বাদ দেখুন, আমার বাচ্চাটা কিন্তু ভালোভাবেই পৃথিবীতে আসে। আরেকটা কথা বলে রাখি, এই প্রেগনেন্সি অবস্থাতেও কিন্তু আমার প্রচণ্ডভাবে যে কষ্ট, একে বাবা মরা শোক, বাবা মারা গেছে, তার উপরে বহরমপুরে যে ডাক্তারের হাতে আমি ছিলাম, উনি বললেন যে 3টে বাচ্চা যেহেতু নষ্ট হয়েছে, এই মায়ের বাচ্চাটাকে সেভ করার জন্য গর্ভে যেটা ঠিকঠাক থাকে একটা অপারেশন করতে হবে ওই অবস্থাতে। আমার বাবার খুব মনে আছে, আমার বাবার কাজের একদিন পরে আমার সে অপারেশন হয় এবং ভগবানের আশীর্বাদে আমার বাচ্চাটা কিন্তু খুব ভালোভাবেই থাকে। তারপরে এলো সেই 8ই বৈশাখ, ঈদ, আমাদের হিন্দুদের হচ্ছে অক্ষয় তৃতীয়া, 22শে এপ্রিল, 8ই বৈশাখ, সাঁঝবাতি, কোনো সিজার ছাড়াই নর্মালভাবেই আমার গর্ভে এলো। তো এই কথাটা আমি সেই সব মায়েদেরকেই বলছি, আপনারা হতাশ হবেন না, ধৈর্য হারাবেন না, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন। আর সবসময় যে বড় ডাক্তার দেখিয়ে সব কিছু হয় তা কিন্তু হয় না। অনেক সময় ছোট 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 অনেক আমাদের আশেপাশে অনেক হোমিওপ্যাথি ডাক্তারবাবু আছেন, তাদের ওষুধেও কিন্তু কাজ হয়। আমার একই সঙ্গে আরজি করের ওষুধও চলছিল, সেই সঙ্গে কিন্তু আমার এই ডাক্তার হানিফ হোমিওপ্যাথি, তার ওষুধও কিন্তু চলছিল। তিনি কিন্তু আমাকে 2 মাসের সময় দিয়েছিলেন, 2 মাসও লাগেনি, 1 মাসের মধ্যে আমি কনসিভ করি। তাই সেই সব মায়েদেরকে বলছি, মন খারাপ করে ডিপ্রেশনে চলে যাবেন না, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা করবেন না, কারণ বহু মায়ের ডিভোর্স হয়ে যাচ্ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে, সংসারে অশান্তি হচ্ছে। তাদেরকে আমি বলছি আপনারা ধৈর্য ধরুন, ট্রিটমেন্ট করান এবং ঈশ্বরের ওপর ভরসা রাখুন। আমার কোলে যেমন সাঁঝবাতি এসেছে, আপনাদের কোলেও ভগবান কাউকে না কাউকে নিশ্চয়ই পাঠাবে। আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা করবেন। নমস্কার। আর আমার সাঁঝবাতিকে আবারও বলছি, আপনারা সবাই আশীর্বাদ করবেন, ওর মতি যেন কৃষ্ণপদে থাকে, ও যেন ভালো মানুষ হয়।